শেষ পর্যন্ত অনেক স্পেকুলেশনের পরে আমরা একটা কনক্লুশনে আসলাম, সেটা হচ্ছে আমরা অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাব না। কিন্তু আমার প্রশ্নটা আরেকটা জায়গায়, যে আমরা কি বিশ্বকাপটা বয়কট করলাম নাকি ভারত সফরটা আদতে বয়কট করলাম? কারণ এই কোশ্চেনটা আসার পেছনে অনেকগুলো যুক্তিযুক্ত কারণ আছে। আহ, যেগুলো নিয়ে আমি অনেক আগে ভিডিওতে কথা বলেছিলাম, আগের ভিডিওগুলোতে। সেগুলো কিন্তু একটা একটা করে সামনে আরো আসতে শুরু করেছে, যেমন ভোটাভুটির কথা, অর্থাৎ ক্রিকেট কূটনীতির কথা, যে কূটনীতিতে পিছিয়ে গিয়ে কিন্তু আমরা ভোটের খেলায় বাদ পড়ে গিয়েছি এবং পিছিয়ে গিয়েছি আলটিমেটলি। এবং নানা জনে নানা অনেক কথা বলছেন, যে দেশপ্রেম আগে, আত্মমর্যাদা আগে, নানা আরেকজন বলছেন ক্রিকেট আগে। সো সবকিছু এই আগে আগে করতে করতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্রিকেটটাই কিন্তু পিছিয়ে গেল, এবং বাংলাদেশি দের যেই আবেগটা আছে ক্রিকেটকে নিয়ে, সেই ক্রিকেটীয় আবেগটাই কিন্তু শেষ পর্যন্ত ধামাচাপা পড়ে গেল। যে দিন শেষে এই ক্রিকেটটা বা যে কোনো কাইন্ড অফ স্পোর্ট আমাদের কাছে একটা একটু শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা উপলক্ষ, কিংবা একটু খুশি থাকার, কিংবা এক হওয়ার একটা উপলক্ষ, একটা জাতি হিসেবে সেই জাতিসত্তাটাই কিন্তু দিন শেষে ধামাচাপা পড়ে গেল। কোন কোন জায়গায় পিছিয়ে গেছি আমরা, কোন কোন জায়গায় আমরা দলিত হয়েছি, কোন কোন জায়গায় আমরা অন্যায়ের মুখোমুখি হয়েছি, কিংবা আদৌ মুখোমুখি হয়েছে কিনা, কি হলো না হলো, সবকিছু নিয়েই ছোট্ট করে আলোচনা করতে চাই ওয়ার্ড দ্য পিচে। আলোচনার শুরুতেই সবার আগে যেই ওয়ার্ডটা বারবার চলে আসে এবং আসছে, যেটা কিনা আজকেও আহ, সরকারের ক্রীড়া উপদেষ্টা যিনি আছেন আসিফ নজরুল সাহেব, তিনিও বললেন যে নিরাপত্তা, সিকিউরিটি, যে বিষয়টা, যে এই সিকিউরিটির ব্যাপারটা নিয়ে ভারত কিংবা আইসিসি কেউই আমাদেরকে একদমই এনশিওর করতে পারেনি যে সেখানে খেলাটা নিরাপদ। এখন এই জায়গাটাতে দুটো বিষয় বারবার কিন্তু চলে আসে, যে আপনি নিরাপত্তা নিয়ে যখন কথা বলতে চাচ্ছেন, তখন আপনি আপনার দেশের সাইডের নিরাপত্তা কি একবার খেয়াল করেছেন? কেন বলছি আমি এটা? আমি সরকারের বিরুদ্ধে গিয়েও বলছি না, আমি বিসিসিআই কিংবা ভারত সরকারের বিপক্ষে গিয়েও কথা বলছি না। আমি একটা মিডল গ্রাউন্ডে আসতে চাচ্ছি। যেই নিরাপত্তাটা আমরা অনেক বড় করে দেখছি, সেই নিরাপত্তার আমাদের দেশের কি অবস্থা? কারণ এই অবস্থাটার সাথে জড়িয়ে পড়ে রিসেন্টলি গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন নিউজের যোগসূত্র। বেশ কিছুদিন ধরেই সেটা সেই মুস্তাফিজের বাদ পড়ার পরপর, তার একটু আগে, কিংবা সেই বাদ পড়াটার কয়েক সপ্তাহ পর বেশ ভালো মতো প্রমিনেন্ট নিউজ চ্যানেলগুলোতে চলে আসে যে বাংলাদেশি সন্দেহে ভারতে যুবক পিটিয়ে হত্যা, এরকম একটা চলে আসে। এই জিনিসটা দিয়েই কিন্তু প্রমাণ পায় যে মব, যেই কালচারটা চলছে কিংবা যেই কালচারটা এই মুহূর্তে খুব বেশি পপুলার, সেই কালচারটা প্রতিবেশী দুটো দেশেই আছে। সেটা আমি ভারত বলি, বাংলাদেশ বলি। আপনি মব করে যে কোনো একজন শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ হোক, কিংবা যে কোনো শ্রেণী পেশার মানুষ হোক, তার সাথে আপনার রিভেঞ্জ নিতে পারেন, তার সাথে আপনি যে কোনো কিছু করে ফেলতে পারেন এই মবটা খাটিয়ে। সো এই মব জাতীয় নিরাপত্তা, এই ইস্যুটা কি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ক্রিকেটের সামনে? সেটাই হয়েছে। সেই জানুয়ারির ৩ তারিখে শুরু হলো মুস্তাফিজকে বাদ দেওয়া ইস্যুতে, যেই ইস্যুতে বিসিসিআই সেই যে একটা স্টেটমেন্ট দিয়েছিল যে নিরাপত্তা দিতে ব্যর্থ, এবং সেটার জের ধরে আমরা ৪ তারিখে একদম যুদ্ধ ডিক্লেয়ার করে ফেললাম, কারোর সাথে কোনো কথা না বলে, যে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব না। সো সেই ইস্যুটা থেকে এইবার আমরা নিরাপত্তা ইস্যুটাকে সামনে নিয়ে এসেছি। কিন্তু আমাদের দেশে সেই মব কালচারটা কি আছে? আপনি যেমন ওই দেশে গিয়ে মব কালচারের সম্মুখীন না হওয়া পর্যন্ত খুব বড় ইস্যুতে কিন্তু জড়িয়ে পড়বেন না। এইটাকে আমি কেন বলছি যে মবটা এখানে খুব ইম্পর্টেন্ট, যেটা ছাড়া নিরাপত্তা নিয়ে খুব একটা ঝুঁকি কি আছে সেই দেশে কিংবা আমাদের দেশে? তার একটা উদাহরণ হচ্ছে আমার খুবই পরিচিত দুইজন কাছের মানুষ। তারা কিন্তু এই মুহূর্তে ভারতে অবস্থান করছে, এবং ভারতে অবস্থান করার সময় আমি আজকেই জিজ্ঞেস করলাম যে ভারতে কি অবস্থা, সেখানে সব ঠিকঠাক আছে কিনা, এবং তারা দুজনেই বললেন যে ইয়েস, সব ঠিকঠাক আছে। ইনফ্যাক্ট তারা শান্তিনিকেতনে পর্যন্ত ঘুরে এসেছেন। ফাইন। এবং আরো একটু জিজ্ঞেস করলাম যে বাংলাদেশি হিসেবে বা বাংলাদেশি জানার পরে আপনাদের সাথে কোনো হসপিটালিটিতে কি কমতি হচ্ছে কিনা, কিংবা আপনাদের সাথে কোনো বিরূপ আচরণ করা হচ্ছে কিনা। দুজনেই খুব ভালো মতো বললেন যে না, এরকম তো অবশ্যই নয়, উল্টো আরো ভালো বিহেভ করা হচ্ছে, এবং এর মধ্যেই তারা কিন্তু মুম্বাইতেও আজকে যাচ্ছেন ডেফিনেটলি। সো এই জিনিসটাই কিন্তু প্রমাণ করে, আপনি যেই ভারতীয়রা আমাদের দেশে কর্মরত আছেন এই মুহূর্তে সংখ্যাটা কম আমি জানি, কিন্তু তারপরেও কিন্তু সংখ্যাটা অতটাও কম নয়,
এবং সেখানে সাধারণ ব্যবস্থাপক থেকে শুরু করে সিইও অনেকেই কিন্তু এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। আমি বেশি দূরে কেন যাই? এই যে বিপিএলটা চলছে, এই বিপিএল এর প্রোডাকশন টিপিটি করলেও, পাকিস্তানের একটা প্রোডাকশন হাউস করলেও ফ্রিল্যান্সের মাধ্যমে অনেক ভারতীয়, অনেক বলতে ২ থেকে ৩ জন ভারতীয় কিন্তু এই প্রোডাকশনের সাথেও জড়িত, যারা কিনা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। আই এম ভেরি মাচ সিওর, আমি সিওর হয়ে বলছি সেটা। সো এক্ষেত্রে তারা কিন্তু কোনো নিরাপত্তা ইস্যুতে ভুগছেন না। তারা কিন্তু তাদের কাজ ঠিকমতো করে নিচ্ছেন। আ এবং সেখানে কোনো মব কালচার ক্রিয়েট না হওয়ার কারণেই কিন্তু ওই নিরাপত্তা ইস্যুটা বড় হয়ে সামনে আসছে না। এই জায়গাটাতেই আমি বারবার বলব যে বিসিসিআইয়েরও কিন্তু এট দ্য সেইম টাইম, ইন দ্য সেইম লাইন উচিত ছিল রেসপন্স করার, যে আপনারা কেন এখানে খেলতে আসলে নিরাপত্তার ঝুঁকিতে পড়বেন না সেখানে। বিকজ ভাই, আইপিএল আর আইসিসির টুর্নামেন্ট দুটো কিন্তু এক নয়। আজকে আমিনুল ইসলাম বুলবুল একটা কথা বলেছেন, যে কথাটাতে আমি একটু অবাকই হয়েছি। সেটা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদাহরণ তিনি টেনে নিয়ে এসেছেন। যখন তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেই উদাহরণটা টেনে নিয়ে আসলেন, তখন কিন্তু তিনি আইসিসিতে ছিলেন, বলবৎ ছিলেন। তখন ফারুক আহমেদ ছিলেন সভাপতি। সো তিনি যখন সেই আইসিসিতেই ছিলেন এবং আইসিসিতে থাকাকালীন অবস্থায় তিনি বলছেন যে একটা দলকে সুবিধা দিতে তাদের সবগুলো ম্যাচ একটা স্টেডিয়ামে, একটা মাঠে এবং একই হোটেলে, একটা শহরে থাকার ব্যবস্থা করা হয়েছিল। বাট সেখানে কিন্তু ভারত কূটনীতির টেবিলে পাকিস্তানের সামনে যেমন জয়ী হয়েছিল, এবং পাকিস্তানও কিন্তু একই সময়ে সেই কূটনীতির খেলায় ভারতের সাথে জয়ী হয়েছিল। ইয়েস, আই এম নট রং। কেন বলছি সেটা? কারণটা খুবই স্পষ্ট। ভারত সেই টুর্নামেন্টটাতে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান হোস্ট ছিল, পাকিস্তানে গিয়ে খেলতে চায়নি নিরাপত্তার অজুহাতে। তখন পাকিস্তান কিন্তু গলা উঁচিয়ে বলেছিল যে তাহলে আপনাদের এনশিওর করতে হবে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে বাকি যেই আসরগুলো আছে আইসিসির, সেখানে কিন্তু আমরা ভারতে গিয়ে খেলতে যাব না। এবং সেখানে ভারত কিন্তু রাজি হয়েছে, আইসিসিও রাজি হয়েছে, এবং পাকিস্তানকে কিন্তু এই আসরে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে পাঠানো হয়েছে। যৌথ আয়োজক থাকাতে জিনিসটা সহজ হলেও এই জিনিসটা কিন্তু পাকিস্তান আদায় করে নিতে পেরেছে ভারতের কাছ থেকে। আপনি কি আদায় করে নিতে পেরেছেন? বা আপনার বোর্ড কিংবা আমাদের সরকার কি আদায় করে নিতে পেরেছে? প্রশ্নটা রয়েই যায়, এবং সেই প্রশ্নে বারবার যেমন বিসিবির কূটনীতির টেবিলে পিছিয়ে পড়াটা সামনে চলে আসে, ঠিক তেমনি একটু হলেও আমি মনে করি যে বিসিসিআই এর নীরব থাকাটা এখানে অনেক বড় প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়ে দেয়। বিকজ আ বিসিসিআই এর সভাপতি থেকে শুরু করে কোনো বোর্ড কর্মকর্তাই কিন্তু নিরাপত্তার কি অবস্থা সেটা নিয়ে কোনো কথা বলছেন না। হ্যাঁ, এটা অবশ্যই যে তাদের নিরাপত্তা প্রোটোকলটা আইসিসির কাছে পাঠিয়ে দেওয়া আছে। যেকোনো টুর্নামেন্ট শুরুর এট লিস্ট ২ মাস আগে সেটা পাঠিয়ে দেওয়া হয়, এবং আইসিসি সেই প্রোটোকলগুলো দেখে, সেখানে সংযোজন বিয়োজন করে ডেফিনিটলি, এবং তারপরেই সেখানে খেলতে যাওয়ার জন্য সব দলকে আমন্ত্রণ জানান। সো সেই খেলাটা থেকে আমরা আবারও পিছিয়ে গেলাম কিনা। এবং শেষ পর্যন্ত আমি বলতে চাই যে এই যে আবেগটা বারবার উস্কে দেওয়া হচ্ছে যে একটা বিশ্বকাপ না খেললে কি হবে? অনেক কিছুই হবে। এবং অনেকেই মূর্খের মতো একটু কথা বলছেন যে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলেনি। সেখানে ইংল্যান্ড যায়নি জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড যায়নি কেনিয়াতে। তারা পার্টিকুলারলি ১ টা বা ২ টো ম্যাচ বয়কট করেছিল। যায়নি সেখানে নিরাপত্তার অজুহাতে। এবং আপনি যখন ওই চ্যাম্পিয়ন্স ট্রফির অজুহাত নিয়ে আসলেন এমন একটা দেশের বিপক্ষে, সেটা হচ্ছে পাকিস্তান, যেখানে কিনা হরহামেশাই বোমা হামলা হচ্ছে, আত্মঘাতী বোমা হামলা হচ্ছে, আ অনেক প্রদেশে ক্ষুদ্র, ক্ষুদ্রভাবে টেররিস্ট অ্যাটাক হচ্ছে। সেখানে কিন্তু এই অবস্থাটা সেই হোস্ট কান্ট্রিতে এই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ইন্ডিয়া, শ্রীলঙ্কা কোনো দেশেই কিন্তু এই মুহূর্তে নেই। সো কোশ্চেনটা বারবার চলে আসে যে যেখানে ১ টা ২ টো ম্যাচ বয়কট করার সাথে আপনি পুরো বিশ্বকাপ বয়কট করাটাকে মিলিয়ে ফেলছেন কিনা, এবং সেখানে আপনি জিম্বাবুয়ে, কেনিয়া এই দলগুলোর অবস্থাটা এখন কোথায়? সেটা কিন্তু আপনি অবশ্যই একটু খুঁজে নেবেন। আপনি বলতে পারেন শ্রীলঙ্কা তো বিশ্বকাপ জিতেছে। ইয়েস, শ্রীলঙ্কা বিশ্বকাপ জয়ী দল ছিল বলেই শ্রীলঙ্কা এতদূর পর্যন্ত আসতে পেরেছে। আমাদের কি সেই গাটসটা আছে যে আমরা বিশ্বকাপে অংশ নিয়ে তারপর বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেখাবো? আই থিংক নট। আমাদের নেই সেটা। এবং সেখানে আমরা মাঠের খেলা, টেবিলের খেলা সবকিছুতেই কিন্তু পিছিয়ে পড়েছি। আমি এখনো বলছি, মুস্তাফিজকে বাদ দেওয়াটা ওয়াজ আ ভেরি, ভেরি সিভিয়ার লেভেল অফ ক্রাইম। কোনো কিছু না জানিয়ে বা কোনো কিছু আংশিক বলে তারপরে বাদ দিয়ে দেওয়া। আপনি সেটা নিয়ে কথা না বলে যখন এর পরের দিনই আমরা বিশ্বকাপে খেলতে যাব না বিবৃতিটা দিয়ে দেন,
তখন কিন্তু আপনি আল্টিমেটলি সবার সাথে যুদ্ধ ঘোষণাই করে দেন এবং সেখানে আপনারও কিন্তু দায়িত্ব থাকে যেই সংস্থাটা হোস্ট বিসিসিআই তাকে আপনি চুপ থাকতে দিচ্ছেন কেন? বিসিসিআই এর উচিত নীরবতা ভেঙে সেই সিকিউরিটি প্ল্যান নিয়ে সবার আগে কথা বলা বিসিবির সাথে। বিসিবিরও কিন্তু এখন উচিত কোনো মিরাকল কিংবা কোনো আশায় বসে না থেকে সরাসরি বিসিসিআই এর সাথে কথা বলা ১ম এ, যেটা অনেক আগেই বলা উচিত ছিল। তারপরে ডেফিনিটলি আবারও আইসিসির সাথে কথা বলা এবং অন্যান্য দেশের সাথে আমি আবারও সেই ভিডিওতে বলেছিলাম যে, আমরা কেন ইংলিশ ক্রিকেট বোর্ড, উইন্ডিজ ক্রিকেট বোর্ড, নেপালিজ ক্রিকেট বোর্ড, ইটালিয়ান ক্রিকেট বোর্ড, ইয়েস, এদের সাথে কথা বলছি না। এবং আমিনুল ইসলাম বুলবুল আরেকটা কথায় আমি একটু চমকে গিয়েছি যে আইসিসি ২০ কোটি মানুষের একটা দর্শক হারাচ্ছে এবং এই গ্লোবালাইজেশনের যুগে ক্রিকেটটা একঘরে হয়ে পড়ছে, গ্লোবালি ছড়িয়ে পড়ছে না, কাম অন। পাপুয়া নিউগিনি থেকে শুরু করে আহ, সবাই আজকাল ক্রিকেট খেলছে, যার ফলশ্রুতিতে ইটালি, নামিবিয়া, নেদারল্যান্ডস সবাই কিন্তু বিশ্বকাপ খেলছে। ইটালি প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে এবং আমাদেরই গ্রুপ সঙ্গী ছিল। সো আমরা ওই ওই কথাটা বলতে পারি না যে ক্রিকেটের বিশ্বায়নটা থমকে গিয়েছে। ইয়েস, অনেকের কাছেই এখন প্রভাবটা বেশি, সেটা অর্থের কারণে হোক, মাঠের পারফরমেন্সে হোক বা যে কোনো কারণেই হোক। কিন্তু আপনাকেও সেই সমকক্ষে যেতে মাঠের পারফরমেন্স হোক কিংবা মাথার পারফরমেন্সে হোক একটু হলেও এগিয়ে থাকতে হবে। যেটার খেসারত দিয়ে আমরা এই মুহূর্তে যারা আমরা আছি সাধারণ ক্রিকেট প্রেমী যারা আছি তারা কিন্তু আল্টিমেটলি ক্রিকেট খেলাটা থেকে বঞ্চিত হলাম। ফিফা যদি আজকে ভারতে একটা বাংলাদেশের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলে এবং আপনি যদি খেলতে অস্বীকৃতি জানান সেই নিরাপত্তার অজুহাতে, ফিফা কি চেঞ্জ করবে সেই ভেন্যু? কিংবা ফিফা কি তখন আপনাকে এত ভোটাভুটি করার সময়টা দেবে? কারণ ফিফা র্যাঙ্কিংও আপনি কোথায় আছেন সেটা বেসিক্যালি দেখেও না দেখার মতোই বলা যায়। সো সবকিছু মিলে আমি বলব দিন শেষে ডেফিনিটলি এই যে এক হওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা সবার উপরে গিয়ে আজকে বাদ হয়ে গেল এবং আমরা বেসিক্যালি খেলা দেখা, খেলা উপভোগ সবকিছু থেকেই দিন শেষে বঞ্চিতই হচ্ছি। আমি জানি আমার এগেইনস্টে অনেকে দাঁড়াবেন, আমাকে অনেকেই বলবেন যে অমুক দেশের দালাল, তমুক দেশের দালাল, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমি আবারও স্পষ্ট করছি যে আমি ডেফিনিটলি মুস্তাফিজের বাদ দেওয়াটা যেরকম সমর্থন করি না, সেভাবে বিশ্বকাপ বয়কট করাটাও আমি সমর্থন করি না, যেটা আদতে এখন হয়ে গেছে ভারত বয়কট করার মতোই। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন অবশ্যই এবং অ্যাটলিস্ট ভালো থাকলে কিংবা একটু হলেও ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।